স্বাগত দেশযোগে, সাথে আছে আমি ফারজানা আক্তার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর মাঠের মধ্যে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা হানিফ আলী সহ ৩ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান জানান, শুক্রবার রাতে শশাঘাট এলাকায় তারা একাধিক গুলির শব্দ শুনতে পান। পরে তারা ঘটনাস্থলে এসে দেখতে পান মাঠে ৩ জনকে গুলি করে হত্যার পর ফেলে রাখা হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে একজন হানিফ আলী এবং তার শ্যালক লিটন হোসেন। তারা চরমপন্থী দলের সঙ্গে যুক্ত ছিলেন। তাদের অভ্যন্তরীণ কোন্দলে এই হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আমরা সংবাদের ভিত্তিতে এখানে এসেছি। 3টি ডেড বডি পাওয়া গেছে। একজন ডেড বডির ঠিকানা আইডেন্টিফাই করেছে, তার নাম হানিফ। আমরা তদন্ত সাপেক্ষে আমরা আইনগত ব্যবস্থা নিব। ঢাকার ধামরাইয়ে পূর্ব শত্রুতার জেরে সাবেক ইউপি সদস্য বাবুল হোসেনকে হত্যা করা হয়েছে। নিহতের পরিবারের সদস্যরা জানান, শুক্রবার বিকেলে আবাসিক প্রকল্পের ভেতর সর্ষে মাড়াইয়ের কাজ করছিলেন বাবুল হোসেন। পরে সেখানে স্থানীয় ৫-৬ জন টেটা, হাতুড়ি, লোহার পাইপ সহ দেশীয় অস্ত্র নিয়ে উপস্থিত হন। এক পর্যায়ে বাবুলকে মারধর করেন তারা। বাবুলের স্ত্রী ইয়াসমিন মারধরকারীদের বাধা দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। মারধর শেষে হামলাকারীরা সেখান থেকে চলে যায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় বাবুলকে সাভারের বেসরকারি এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হবিগঞ্জের বাহুবল উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি, শ্রমিক কল্যাণ ফেডারেশন বাহুবলের সভাপতি আব্দুল আহাদ ইবনে মালেকের স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলা মিরপুর ইউনিয়নের পশ্চিম জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের স্বামী জানান, তিনি ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে উপজেলায় সরকারি অনুষ্ঠান শেষে হবিগঞ্জে রোকন বৈঠক করে সন্ধ্যার পর বাড়ি এসে দেখেন দরজা খোলা, ঘরের লাইট বন্ধ। পরে লাইট জ্বালিয়ে দেখেন তার ৭ মাসের সন্তান খাটের নিচে আর তার স্ত্রী খাটের ওপর আহত অবস্থায় পড়ে রয়েছেন। পুলিশ সুপার ANM সাজিদুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যার পর পেটে ছুরিকাঘাত করা হয়েছে। নিহত মিনারা বেগম উপজেলা জামায়াতের মহিলা বিভাগের দায়িত্ব পালন করতেন। তিনি মিরপুর পাইলট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষিকা। বগুড়ার দুপচাঁচিয়ায় গরুবাহী ট্রাক ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম জানান, শুক্রবার রাতে নওগাঁর দিক থেকে গরু বোঝাই একটি ট্রাক বগুড়ার দিকে যাচ্ছিল। দুপচাঁচিয়া মেল বাসস্ট্যান্ড এলাকা অতিক্রমের সময় একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরে আরেকজনের মৃত্যু হয়। তারা হলেন মোহাম্মদ মোজাহার, সাফিউল ইসলাম, শহীদুল ইসলাম, মেজবা এবং ময়েন সর্দার। নরসিংদীর রায়পুরা উপজেলায় মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ভৈরব হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ নুরুল হক জানান, শুক্রবার বিকেলে রনি ও তাপস 2 জন মিলে মোটরসাইকেলে করে নরসিংদী শহরে যাচ্ছিলেন। তাদের মোটরসাইকেল মরজাল ইউনিয়নের চারাবাগ এলাকা অতিক্রম করার সময় ঢাকাবাহী লাবিবা পরিবহনের যাত্রীবাহী একটি বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে 2 আরোহী রনি ও তাপস মহাসড়কে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভটভটি যোগে গরু বিক্রি করতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে গরুর মালিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও 2 জন। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরিয়া জানান, শুক্রবার বিকেলে একটি গরু বোঝাই ভটভটি আরগাড়া বাজারের ঘুনটোলা থেকে কানসাটের হাটে যাওয়ার পথে ফতেপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে মৃত্যু হয় হাবিবুরের। আহত 2 জনকে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। চাঁদপুরের কচুয়ায় ব্যাটারি চালিত অটোরিকশা ছিনতাই করে চালক ফারুক হোসেনকে হত্যার ঘটনায় আরিফুর রহমান, আলামিন ও আবুল খায়ের নামে 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে চালকের মোবাইল ফোন ও অটোরিকশা। শুক্রবার দুপুরে চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রাকিব
এক সংবাদ সম্মেলনে জানান, মাদকের টাকা নিয়ে বিরোধের জেরে এই হত্যার ঘটনা ঘটেছে। হত্যার শিকার চালক ফারুক হোসেন ও হত্যার মূল পরিকল্পনাকারী দুজনেই অটোরিকশা চালক। দুজনেই মাদক কারবারে জড়িত ছিল। 5 ফেব্রুয়ারি নিহতের স্ত্রীর দায়ের করা মামলার ভিত্তিতে চলা তদন্তের এক পর্যায়ে 19 ও 20 ফেব্রুয়ারি দুদিনের অভিযানে চট্টগ্রাম ও কুমিল্লা জেলার বিভিন্ন স্থান থেকে 3 আসামিকে গ্রেফতার করা হয়েছে। আসামি আরিফের দেয়া তথ্য মতে মোবাইল ফোন ও অটোরিকশা উদ্ধার হয়েছে। এরপর আবার ইয়াবা ক্রয়ের জন্য সে 5 তারিখ সন্ধ্যার সময় 10টার দিকে 9টা-10টার দিকে তাকে ডেকে নেয়। তখন তারা ওর আসামির বাড়ির পাশের একটা সুবিধাজনক একটা নির্জন স্থানে সেখানে নিয়ে যায়, কথাবার্তা বলে। যখন ভিকটিম তার কাছ থেকে ইয়াবার টাকা চায় তখন সে বলে আমি আসতেছি, এটা বলে সে তার বাড়ির ভিতরে যায় এবং একটি নাইলনের রশি নিয়ে আসে। এনে তখন থেকে পেছন থেকে তাকে গলায় পেঁচিয়ে। ঢাকা রাজশাহী রুটে চলন্ত বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনার 3 দিন পর টাঙ্গাইলের মির্জাপুর থানায় মামলা হয়েছে। বাস যাত্রী নাটোরের বড়াইগ্রাম উপজেলার ওমর আলী বাদী হয়ে শুক্রবার সকালে মামলাটি দায়ের করেন। এ ঘটনায় নাটোরের বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলামকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। বুলবুল আহমেদ ও এম এ রাজ্জাকের তথ্য ও ছবিতে প্রতিবেদন। সোমবার রাতে ঢাকা থেকে রাজশাহীগামী যাত্রীবাহী চলন্ত বাসে ডাকাতের কবলে পড়া একজন বাস যাত্রী নাটোরের ওমর আলী। ঘটনার 3 দিন পর শুক্রবার সকালে তিনি, অপর যাত্রী সোহাগ হোসেন ও তাদের ব্যবসায়িক অংশীদার আবু হানিফ টাঙ্গাইলের মির্জাপুর থানায় এসে মামলা দায়ের করেন। এর আগে সাংবাদিকদের তিনি জানান, বাসের চালক এবং তার সহকারী ডাকাত দলের সাথে যুক্ত। গাবতলী থেকে গাড়িতে উঠছি, উঠার পর আমরা গরুর ব্যবসা করি, এই ফলো করে মনে করেন হেল্পার আমার পিছনে 2টা লোক বসাইছে। বসানোর পরে একটু পর পর ওর লোকে কানে কানে কি বলতেছে, মনে করেন কিছুক্ষণ একটু যাইতেই গাড়ি লক করে দিল। ছুরি টুরি নিয়ে ওরা মনে করেন ডাকাতি শুরু করে দিছে। ওমর আলী জানান, তিনি পুলিশের কাছে জবানবন্দিতে ডাকাতির ঘটনা ও 2 নারীর শ্লীলতাহানির বর্ণনা দেন। পরে মামলার এজাহারে ওমর আলীর সই নেওয়া হয়, কিন্তু এজাহার তাকে পড়ে শোনানো হয়নি। ওমর আলী আরও জানান, যাত্রীদের অভিযোগের ভিত্তিতে নাটোর পুলিশ ওই বাসের সুপারভাইজার সুমন ইসলাম, চালক বাবলু আলী ও তার সহকারী মাহবুব আলমকে আটক করে আদালতে সোপর্দ করে। তবে তারা জামিনে মুক্তি পান। এদিকে বাসের আরও কয়েকজন যাত্রী জানান, রাজশাহীগামী ইউনিক রোড রয়্যালস পরিবহনের বাসটি মির্জাপুরে আসলে নতুন ওঠা যাত্রীসহ আগের কয়েকজন মিলে অন্তত 8 থেকে 10 জন বাসটির নিয়ন্ত্রণ নেয়। রাস্তা থেকে যাত্রী তোলার পর লাইট লিভার দেওয়ার পরে তখন থেকে শুরু হয়ে গেছে। একবারে যার কাছে 10 টাকা ছিল 10 টাকা পর্যন্ত লিয়া লিছে, আর নারী 20-22 জন ছিল, ওরে শরীরে হাতাইছে। নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার জানান, ঘটনাস্থল মির্জাপুর থানায় হওয়ায় সেই থানায় ভুক্তভোগী যাত্রীদের লিখিত অভিযোগ দিতে পরামর্শ দেওয়া হয়েছিল। আর টাঙ্গাইলের মির্জাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার জানান, ডাকাতরা লুটপাট করলেও ধর্ষণ হয়নি। বাস ডাকাতি সংক্রান্ত একটি ঘটনা শোনার পর আমাদের বড়াইগ্রাম থানা মোড়ে বাসটিকে আটক করা হয়। যাত্রীদের ভাষ্যমতে টাঙ্গাইলের মির্জাপুরের কোনো একটি জায়গায় বাসটিতে ডাকাতি হয়। এটা হচ্ছে যে যারা যাত্রী ছিল তারা যাত্রীরাই বাদী হয়েছে। এটা একটা ডাকাতি মামলা এবং শ্লীলতাহানি মামলা। রেপ হয় নাই, এটা নাটকে আপনারা কথা বলতে পারেন। এত কিছুর পরেও নিজেদের নির্দোষ দাবি করেন বাসের চালক। বড় বড় চাকু 2 সাইড থেকে 2 জন আমার গলায় ধরেছে, আরেক সাইড দিয়ে আরেকজন ধরেছে, ধরে বলেছে আপনি উঠেন, আপনাকে অনেক গাড়ি চালানো হয়েছে। ড্রাইভার সাহেব পরিচিত কেউ নাই, কাউকে চিনতে পারিনি, কিন্তু দেখলে চিনবো। এদিকে বাসে ডাকাতির পাশাপাশি 2 নারী যাত্রীর শ্লীলতাহানির ঘটনায় আতঙ্কে রয়েছেন যাত্রীরা। ডাকাতরা অনেক মেয়েদেরকে গায়ে হাত দিচ্ছে, বিভিন্ন কাজ করতেছে, এটা আমাদের খুবই ভয় লাগতেছে। আমরা এখন গাড়িতে চড়তে খুব ভয় পাচ্ছি। এ ঘটনায় মহাসড়কে চলাচলে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন যাত্রীসহ পরিবহন সংশ্লিষ্টরা। হাসিবা আলী বর্ণা, ৭১। দর্শক, সংবাদের শুরুতে যেমনটি জানাচ্ছিলাম, ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর মাঠের মধ্যে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা হানিফ আলী সহ 3 জনকে গুলি করে হত্যা করা হয়েছে। এ বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব হাসান।
রাজীব, চরমপন্থী সংগঠন জাসদ গণবাহিনীর নেতা কালু দায় স্বীকার করেছেন, এটি কতটুকু সত্য এবং নিহত ব্যক্তিদের নামে কোনো মামলা ছিল কিনা আমাদের জানাবেন। ফারজানা, নিশ্চয়ই আপনি জানেন যে গত রাত 11টার দিকে ঝিনাইদহের শুল্কুপা উপজেলার রামচন্দ্রপুর যে শ্মশানঘাট এলাকায় 3জন গুলিবিদ্ধ অবস্থায় পুলিশ যে মরদেহ উদ্ধার করেছে, মরদেহ উদ্ধারের 3জনেরই পরিচয় শনাক্ত হয়েছে। একজন আবু হানিফ এবং তার ছেলে লিটন এবং আরেকজন রয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় থানা এলাকার রাইসুল। এই 3জনের বিরুদ্ধে হরিণাকুণ্ড থানায়, শোলকুপা থানায় একাধিক হত্যা, ধর্ষণ, চাঁদাবাজির মামলা রয়েছে তাদের বিরুদ্ধে। এবং পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের যেহেতু একাধিক মামলা রয়েছে, এর আগে তারা জেলা কারাগারে ছিল এবং বিভিন্ন মামলায় কিন্তু তারা সাজা ভোগ করেছেন। সর্বশেষ জামিন পাওয়ার পরে কিন্তু তারা আবার চরমপন্থী সংগঠনের সাথে জড়িত হয়ে তারা সংঘবদ্ধ হয়েছেন এবং নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকায় তারা কিন্তু সক্রিয় হচ্ছে এবং তার নমুনা কিন্তু আজকের গত রাতে যে ঘটনা ঘটেছে সেটা 3জন যে গুলিবিদ্ধ হয়েছে তার প্রমাণ পাচ্ছে শোলকুপা থানা পুলিশ। শোলকুপা থানা পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে হোয়াটসঅ্যাপে যে খুদে বার্তা দেওয়া হয়েছে কালো বাহিনী, জাসদ গণবাহিনী যে হত্যা নিশ্চিত করেছে এবং তার দায় স্বীকার করেছে, এই ব্যাপারে তারা তদন্ত চালাচ্ছে এবং তদন্ত এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি যে জাসদ কালো বাহিনী যে খুদে বার্তা দিয়েছে হোয়াটসঅ্যাপে গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন সংস্থার এবং আইন শৃঙ্খলা বাহিনীর, সেই বিষয়ে তারা খতিয়ে দেখার পর তারা বলতে পারবে আসলে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে কিনা জাসদ গণবাহিনী। ফারজানা, ধন্যবাদ রাজীব আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ঝিনাইদহ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাজীব হাসান। 6 দফা দাবি আদায় না হওয়ায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাসুদের বাসভবনে তালা দিয়েছে শিক্ষার্থীরা। তবে ঢাকায় থাকায় তিনি সেখানে অবস্থান করছিলেন না। শুক্রবার রাত 8টায় একটি বিক্ষোভ মিছিল নিয়ে বাসভবনের সামনে যায় শিক্ষার্থীরা। পরে বাসভবনটির গেইটে তালা দেওয়া হয়। এর আগে গত বুধবার কুয়েটের একাডেমিক ভবন ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা। পাশাপাশি উপাচার্য, উপ উপাচার্য ও ছাত্র কল্যাণ পরিচালককে বর্জনের ঘোষণা দেওয়া হয়। শিক্ষার্থীদের 6 দফা দাবির মধ্যে রয়েছে কুয়েটে সকল ধরনের রাজনীতি বন্ধ, উপাচার্য, উপ উপাচার্য ও ছাত্র কল্যাণ বিষয়ক পরিচালকের পদত্যাগ, মঙ্গলবারের হামলায় জড়িত শিক্ষার্থীদের শাস্তি নিশ্চিত ও ছাত্রত্ব বাতিল, আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা এবং প্রশাসনের ক্ষমা প্রার্থনা। রাজধানীর খিলগাঁওয়ে তালতলা মার্কেটের পাশে সমিলে লাগা আগুন প্রায় 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এতে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট যোগ দেয়। এই অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি, তবে দোকান ও গোডাউন থাকায় মালামালের ক্ষতি হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস। আরও জানাচ্ছেন মেহেদি হাসান। রাজধানীর খিলগাঁওয়ে তালতলা মার্কেটের পাশে সমিলে সন্ধ্যা 7:30টার দিকে লাগে আগুন। আগুন নিয়ন্ত্রণে প্রথমে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট কাজ শুরু করে, পরবর্তীতে একে একে যোগ দেয় 10টি ইউনিট। এরপর রাত 9:35 দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রত্যক্ষদর্শীরা বলেন, প্রথমে গ্যারেজের এক কোণে আগুন লাগে, পরবর্তী সমিল থেকে আগুন গাড়ির গ্যারেজে ছড়িয়ে পড়ে। এই এলাকায় গাড়ির গ্যারেজ, রাবারের কাঁচামালের গোডাউন রয়েছে। কিছু গাড়ি বের করা সম্ভব হলেও অনেক গাড়ি পুড়ে গেছে বলে জানান তারা। পুরো এরিয়াটা হচ্ছে সমিল, এই কারণে আগুনের তীব্রতা ছিল প্রচন্ড ভয়াবহ, আর এটা একের পর এক সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে। এই সাইডে কিছু চায়ের দোকান ছিল বা ভিতরে তাদের খাবারের সিলিন্ডার ছিল রান্না করার, এগুলা এট এ টাইম মনে করেন পরস্পর 3-4টা সিলিন্ডার ব্লাস্ট হয়েছে। না গাড়ি বার করতে পারলাম, না শোরুম বাঁচাইতে পারলাম, না ওয়ার্কশপ বাঁচাইতে পারলাম। ফায়ার সার্ভিস বলছে এখানে ছোট বড় 20টি গ্যারেজ ও 2টি সমিল রয়েছে। আগুন লাগার স্থানে অনেক সিলিন্ডারও থাকার প্রমাণ পাওয়া গেছে। এসব বিস্ফোরণের আশঙ্কা করছে ফায়ার সার্ভিস। এই সিলিন্ডার, এই থিনার পেইন্ট, তারপরে আপনার অক্সি অ্যাসিডিন শিখা, আপনারা জানেন এগুলো সবই হাইলি কম্বাসেবল আইটেম। আমরা এখানে আসার পরপরই আধা ঘন্টার মধ্যে একটা বিস্ফোরণ হয় এবং এই বিস্ফোরণে চারিদিকে আগুনটা ছড়িয়ে পড়ে। আগুনটা এতটাই ভয়াবহ ছিল যে এটা আমরা আসলে বুঝতে পারছিলাম না যে কিভাবে কোন দিক থেকে কোন দিকে সোর্স আগুনটার, এটা আমাদের খুঁজে পেতে অত্যন্ত কষ্ট হয়েছে এবং আমাদের প্রাণপণ চেষ্টা ছিল যে আমরা যেন আগুনটা ছড়াতে না দেই। তবে এই ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেছে কিনা তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। মেহেদি হাসান, 71, ঢাকা। রাজধানীর করাইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আগুন নেভাতে কাজ করেছে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। হতাহতের ঘটনা ঘটেনি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা বলছেন, রাজধানীর করাইল বস্তির মন্দিরের পাশে দিবাগত রাত 12টা 45 মিনিটে আগুনের সূত্রপাত হয়। এরপর ফায়ার সার্ভিসের একে একে 8টি ইউনিট প্রায় 1 ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানান, এই আগুনে অন্তত 200 বাড়িঘর পুড়েছে। আগুন লাগার সাথে সাথে এত দ্রুত ছড়িয়ে পড়ে যে কেউ কোনো জিনিসপত্র বের করতে পারেনি। ফায়ার সার্ভিস জানায়, করাইল বস্তির আগুনে উৎসুক জনতার জন্য কাজ করতে অনেক বেগ পেতে হয়েছে। সাধারণ মানুষের ভিড়ে ফায়ার সার্ভিসের গাড়িগুলো স্পটে আনা ও পানির লাইন বসানো কঠিন হয়ে পড়েছিল। তবে এখন কতগুলো ঘর বা জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে তা জানা যায়নি। তারা কিন্তু আগুন এমন ভাবে লাগছে ভাই, এই সাইডে ধরতে 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 আস্তে আস্তে ভাই এই জায়গায় বুঝতে ভাই ঘুমে তুটে দিয়ে আগুন আমার ঘরে কোনায় এই বন্ধু আগুন দেখি নাই, বাইরে গেছি। কোনো হতাহতের সন্ধান আমরা পাই না, আমরা নিখুঁতভাবে চেষ্টা করতেছি, আপ্যায়নের চেষ্টা করতেছি। এখানে প্রশিক্ষণ দেওয়ানো হয়েছে বস্তির যারা নেতৃস্থানীয় আছে তাদেরকে, এবং এখানে মহড়াও তাদেরকে নিয়ে করা হয়েছে, যার কারণে আগুনটা খুব দ্রুত নিয়ন্ত্রণে আনা সক্ষম হয়েছে। ট্রেনের ইঞ্জিন সংকটের কারণে চট্টগ্রাম বন্দর থেকে ঢাকায় রেলপথে কন্টেইনার পরিবহন ব্যাহত হচ্ছে। বন্দর কর্তৃপক্ষ বলছে, প্রতিদিন 160টি কন্টেইনার পরিবহনের জন্য অন্তত 4টি ট্রেনের প্রয়োজন, কিন্তু 2টি ট্রেনও তারা পাচ্ছে না। এতে বন্দরের ইয়ার্ডে কন্টেইনার জট তৈরির পাশাপাশি হাজার কোটি টাকার পণ্য নিয়ে উন্মুক্ত স্থানে পড়ে থাকছে শত শত কন্টেইনার। সাইফুল ইসলাম শিল্পীর তথ্য ও ছবিতে প্রতিবেদন। ছবি তুলেছেন জহিরুল ইসলাম। চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে 2টি র্যাকে সাজিয়ে রাখা হয়েছে একাধিক কন্টেইনার। আবার রেলওয়ের সিজিপিওয়াই এর ট্রানজিট পয়েন্টে রাখা আছে 100-এরও বেশি কন্টেইনার। বন্দর কর্তৃপক্ষ বলছে, স্বাভাবিক সময়ে প্রতিদিন 160টি কন্টেইনার পরিবহন হলেও রেলওয়ের ইঞ্জিন সংকটের কারণে তা 60 থেকে 70-এ নেমে এসেছে। বাইরে আমাদের প্রায় এখন 15-16টা কন্টেইনার জাহাজ আছে, যেগুলোতে প্রায় 1000 টিউজ কন্টেইনার আছে আইসিডি বাউন্ড। আপনার এই 1400 প্লাস আরো 1000 জমা হচ্ছে। সুতরাং এগুলো যদি দ্রুত পরিবহন না করা হয় তাহলে আমাদের আইসিডি এখানে ওভারফ্লো করবে এবং আমাদের অপারেশনাল কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি হবে। ব্যবসায়ীরা জানান, কমলাপুরগামী ইয়ার্ডে কন্টেইনার রাখা আছে 1400টি। আরও 1000-এর বেশি কন্টেইনার নিয়ে বহির্নোঙরে অপেক্ষায় আছে অন্তত 5টি জাহাজ। পণ্যভর্তি কন্টেইনার দ্রুত খালাস না করা হলে খরচ বৃদ্ধির পাশাপাশি রমজানে পণ্যের দামে প্রভাব পড়বে। বর্তমানে ইঞ্জিন সমস্যাটা এতটা প্রকট হয়েছে, যার কারণে দেখা যাচ্ছে যে কন্টেইনারগুলো 15 থেকে 16 দিন পর্যন্ত আমাদের চিটাগং পোর্টে পড়ে থাকছে। এতে করে দেখা যাচ্ছে যে আমাদের প্রচুর পরিমাণে স্টোরেজ কস্ট অ্যাড হচ্ছে, কন্টেইনারগুলো আইডলিং অবস্থায় পড়ে থাকতেছে। পোর্টের স্পেস, বিশাল একটা স্পেস ওরা অকুপাই করে রেখেছে, যার কারণে দেখা যাচ্ছে যে এই কস্টের বার্ডেনটা কিন্তু আলটিমেটলি কনসাইনির উপর যাচ্ছে এবং সেটা পাস অন হবে আমাদের ভোক্তাদের উপরে। এদিকে চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে জায়গা না হবার কারণে খোলা জায়গায় পড়ে থাকা পণ্য বোঝাই কন্টেইনারের নিরাপত্তা দিতে তৈরি হয়েছে জনবল সংকট। 100টা কন্টেইনার আছে, সব সময় দাঁড়ানো থাকে, এগুলো ইঞ্জিন সমস্যার কারণে এগুলো যাইতে পারতেছে না। এর পরবর্তীতে 100টা স্ক্র্যাপ গাড়ি আছে। আমরা আপনার নিরাপত্তা বাহিনী, খুব স্বল্প সংখ্যক নিরাপত্তা বাহিনী আছে। আমাদের নিরাপত্তা তো ব্যাঘাত সৃষ্টি হইতেছে গাড়িগুলো এখানে থাকলে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে জ্বালানি তেল সরবরাহ করতে হচ্ছে, যে কারণে কন্টেইনারবাহী ট্রেনের জন্য ইঞ্জিনের বরাদ্দ কমিয়ে তেলবাহী ওয়াগনে যুক্ত করা হয়েছে। জ্বালানি তেলের জন্য বারবার তারা প্রেসার দিচ্ছে, সেখানে আমাদের রংপুরে পাঠাইতে হচ্ছে তেল, সিলেটে পাঠাইতে হচ্ছে, তো ওখানে চলে যাচ্ছে 3টা ইঞ্জিন। এখন আমি পাচ্ছি 6টা, কন্টেইনারে দিচ্ছি 3টা, ওখানে দিচ্ছি 2টা, হয়তো মাঝে মাঝে একটা ফুটগ্রেন চালাচ্ছি, এই নিয়ে চলছে। কিন্তু এইভাবেই বন্দরের আপনার এটা বেড়ে গেছে। বছরে 1 লাখের বেশি আমদানি রপ্তানি পণ্য বোঝাই কন্টেইনার ট্রেনের মাধ্যমে চট্টগ্রাম বন্দর ও ঢাকা কমলাপুর আইসিডিতে আনা নেয়া করা হয়। শরীফ আজাদ প্রীতম, 71। ট্রেনের ইঞ্জিন সংকটের খবর জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম শিল্পী। শিল্পী, বন্দর কর্তৃপক্ষ ট্রেনের ইঞ্জিন সংকটের কারণ হিসেবে কি বলছেন, আর তারা আর কি ধরনের সমস্যার কথা বলছেন? ধন্যবাদ ফারজানা। আপনি জানেন যে চট্টগ্রাম বন্দর থেকে যে পণ্যবাহী জাহাজে ট্রেনে করে যে পণ্য করা হয়, সেখানে ইঞ্জিন সংকট দেখা দিয়েছে দীর্ঘদিন ধরে। এটা ঢাকার আইসিডিতে রাখা হয়, সেখানে এই ইঞ্জিন সংকটের কারণে পণ্য পরিবহন না হওয়ার কারণে চট্টগ্রাম বন্দর যেটিতে যেমন কন্টেইনার জট
লেগেছে এবং আইসিডিতেও আপনার কন্টেইনার জট লেগে আছে। এটা দীর্ঘদিন ধরে চলে আসছে, বিশেষ করে আপনার ইঞ্জিন রেলের ইঞ্জিন সরবরাহ করতে না পারার কারণে এই সংকটটা দেখা দিয়েছে। বন্দর কর্তৃপক্ষ বলছে যে এই কন্টেইনার যদি বন্দর থেকে সরানো না যায়, নেওয়া না হয়, তাহলে বন্দরে অর্থনৈতিকভাবে ক্ষতি হচ্ছে, বন্দরে জট লেগে আছে, যার ফলে অর্থনীতিতে একটা প্রভাব পড়ছে। আগামী রমজানেও এটি আপনার প্রভাব পড়তে পারে বলে ব্যবসায়ীদের একটা ধারণা। চট্টগ্রাম বন্দর থেকে আপনার চট্টগ্রাম যে আপনার কমলাপুর আইসিডিতে রাখা হয়, সেখানে ধারণ ক্ষমতা 876 কন্টেনার। তার বিপরীতে এখন বর্তমানে কন্টেনার রয়েছে প্রায় 1400। এই কারণে ব্যবসায়ীরা কন্টেনার নিতে না পারার কারণে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার প্রভাব পড়বে আগামী রমজানে, এমনটা জানাচ্ছেন ব্যবসায়ীরা। আর বন্দর কর্তৃপক্ষ বলছে বন্দরের ধারণ ক্ষমতার বাইরে কন্টেনার রাখার ফলে বন্দরের শৃঙ্খলা ফিরে আনা যাচ্ছে না। আর অন্যদিকে আপনার রেল কর্তৃপক্ষ একটা আশার বাড়ি শুনেছে যে শুধু বন্দরের ইঞ্জিন নয়, আপনার সারা দেশে যাত্রী পরিবহনের ইঞ্জিন সংকট দেখা দিয়েছে। আসার খবর হচ্ছে যে রোজার আগে, ঈদের আগে, রোজার সময় হয়তো কিছুটা নতুন হয়তোবা কিছু ইঞ্জিন মেরামতের মাধ্যমে আবার চালু করা হবে, তখন হয়তো বন্দরের মধ্যে আপনার কন্টেইনার ইঞ্জিন সংযুক্ত হলে সেটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, এমনটি দাবি করছে রেলওয়ে কর্তৃপক্ষ। এটুকু ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি বন্দরের। ধন্যবাদ শিল্পী আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। লক্ষ্মীপুরের মেঘনায় দেখা নেই ইলিশের। জেলেরা বলছেন নদীতে বাঁধ দিয়ে গাড়া ও বেহুদা জাল দিয়ে মাছ ধরাই ইলিশ শূন্য মেঘনা। জেলে মৎস্য কর্মকর্তা বলছেন কারেন্ট জাল বা ফাঁদের কারণে নদীগুলো মাছের জন্য একটা বড় হুমকি। এর বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। আতোয়ার রহমান মনিরের তথ্য ও ছবিতে প্রতিবেদন। মেঘনার পানি কমতে শুরু করেছে। নিষেধ থাকলেও প্রভাবশালীদের ছত্রছায়ায় নদীতে ক্ষতিকর বেহুন্দি, কারেন্ট জাল, চরগড়া ও গুটি জাল সহ নানা ধরনের অবৈধ জাল ফেলে নির্বিচারে মাছ ধরা হয় মেঘনায়, যে কারণে এখন জেলেদের জালে দেখা নেই ইলিশের। জেলেরা জানান সারাদিন নদীতে জাল ফেলে ধরা পড়ছে না ইলিশ, ফলে ট্রলারে ইঞ্জিনের জ্বালানি তেলের দাম সহ অন্যান্য খরচও ঠিকমতো উঠছে না। এদিকে প্রতিদিনই তাদের এনজিও ও মহাজনের ঋণের বোঝা বাড়ছে। 10 টাকা দাম আইসি মাছ 4000 টাকার বেশি, কোষ কিনছি 5000 টাকা, তেল লইছি 3000 টাকা, এমনি সব 8000 টাকা খরচা। এই মিলে চলবে, আমাকে চলে আর কি আর গরিব বাইতে বাইদ কিস্তি একটা চালাই এই মাসে 10000 টাকা। নদীতে মাছটা যে সাগর আসার যে মুখটা, ওই মুখটা মনে করেন চর হয়ে গেছে। নদীতে মাছ না থাকায় পরিবার নিয়ে জেলেরা রয়েছেন চরম বিপাকে। কিভাবে তারা ঋণের টাকা পরিশোধ করবেন তা নিয়ে চরম দুশ্চিন্তায় আছেন। আমাদের নদীতে কোনো টোটাল মাছ নাই, মাছ যা আসে কুড়া যাইলারা ভাই যাইলারা আমরা সব কাছে লইয়া যা বাদা কুড়া আর ফাইজাল এটি তো মনে করেন ভাইটা যারা পয়সা আলা তারা আরো পয়সা আলা হয়। এখন টোটালি নদীতে এখন মাছে নেই। যেমন 2 মাইয়া একটা অভিযান দিয়েছে, আমাদের ওই 2 মাইয়া অভিযানের ভিতরে আমরা যেভাবে আমরা পালন করছি, ওদিকে কোনো নৌকা কোনো বোট পালন করে না। জেলা মৎস্য কর্মকর্তা জানান মেঘনা নদীর লক্ষ্মীপুরের রামগতি ও সদর উপজেলার চর মেঘলা এলাকায় প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় নিষিদ্ধ বেহুন্দি ও মশারি জাল দিয়ে ছোট প্রজাতির মাছ ধরছে কিছু চক্র। কম্বিং অপারেশন চলছে, যেটা সর্বশেষ ধাপ 21 তারিখ থেকে 28 ফেব্রুয়ারির মধ্যে। তো এই অপারেশনের মধ্যে আমরা যেগুলো অবৈধ জাল আছে, বেহুন্দি জাল, চরগেরা জাল, কুটি জাল, করছি জাল, যেগুলো দ্বারা মাছের ডিম সহ নষ্ট হয়, সেগুলো আমরা অপারেশন করতেছি। এটা আমাদের অভিযান চলমান আছে। জেলায় 5টি উপজেলার মধ্যে 4টি উপজেলা রায়পুর, লক্ষ্মীপুর, সদর, কমলনগর ও রামগতির মেঘনা উপকূলীয় জেলার সংখ্যা প্রায় 52,000। এর মধ্যে লক্ষ্মীপুরের সমুদ্র নির্ভরশীল নিবন্ধিত জেলে রয়েছেন 20,015 জন। শরীফ আজাদ প্রীতম, 71। আলুর বাম্পার ফলন হলেও ন্যায্য মূল্য না পাওয়ায় হতাশ চাষিরা। অতিরিক্ত দামে সার, বীজ ও কীটনাশক কিনে আলু চাষ করে এখন খরচ তুলতে না পেরে লোকসানের মুখে পড়েছেন বগুড়ার আলু চাষিরা। আগামী আলু পাইকারি পর্যায়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে 8 থেকে 10 টাকা। চাষিরা বলছেন আলু বিক্রি করে লাভ তো দূরের কথা, উৎপাদন খরচ উঠবে কিনা সন্দেহ। SM আবু সাইদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। এবার আলুর উৎপাদন নিয়ে জানতে চাইলে ন্যায্য মূল্য না পাওয়ার কথা বলে কান্নায় ভেঙে পড়েন বগুড়া সদরের আলু চাষি তোফাজ্জল হোসেন। তিনি এবার 10 বিঘা জমিতে আলু চাষ করে পড়েছেন লোকসানের মুখে। সরকারের উপর দক্ষ আমাকে দেখে না,
ওই আরাম দাদা আমাকে একদম দেখে না। আমরা কত কষ্ট করে এই সংসারে করি, গত বছরে চাষিরা আলুর বাজার মূল্য ভালো পাওয়ায় এবার লাভের আশায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি 5,000 হেক্টর জমিতে আলু চাষ করেন বহু কৃষক। তারা জানান বাজারে সুষ্ঠু ব্যবস্থাপনা না থাকায় সমস্যায় পড়তে হয়েছে। বাজারে যে পরিমাণ আলুর দাম আর আমাদের যে পরিমাণ খরচ হচ্ছে তাতে আমার লস। 1 কেজি সার গতবার কিনছি 10 টাকা 11 টাকা, এবার 1 কেজি টিএসপি কিনতে হচ্ছে মনে করেন আপনার 30 টাকা। বিঘা প্রতিতে 40,000 টাকা খরচা, এখন তো বিক্রির তো মনে করেন দাম নেই। এবার আলু সংরক্ষণে প্রতি কেজিতে কৃষককে গুনতে হবে অতিরিক্ত 1 টাকা। গত বছর স্টোরে 1 কেজি আলু সংরক্ষণের জন্য দিতে হয়েছে 7 টাকা, এবার নির্ধারণ করা হয়েছে 8 টাকা। এখন যে ফলন দেখা যাচ্ছে, এই ফলন যদি সত্যিকার অর্থে উঠে আসে মাটির নিচ থেকে, তাহলে বাইরে আলু থাকবে, কৃষি কর্মকর্তারা জানান আলু সহ কাঁচা শাকসবজির উৎপাদন বৃদ্ধি পেলে চাহিদা কমে যায়, এ কারণে দামও কমে আসে। কৃষি বিভাগ থেকে সংরক্ষণাগার তৈরির জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান তারা। আগাম যে আলুটা এসেছে সেই আলুটা কিন্তু আমাদের ভালো দামে কৃষকগণ বিক্রি করেছে। এরপরে আস্তে 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 আলুর দাম নিচের দিকে আসবে। এরপরে যখন দেখা যাবে সবগুলো আলু স্টোরে ঢুকে পড়বে, তখন কিন্তু আবার আলুর দামটা রিলিজ করবে। আলু চাষিদের দাবি, চাহিদা বাড়লে আলু আমদানি করা হয়, কিন্তু উৎপাদন বৃদ্ধি পেলে দেশের বাইরে রপ্তানির কোনো ব্যবস্থা থাকে না। নূর তাজবিন নীর, ৭১। আলুর দাম না পাওয়ার আরো খবর জানাতে বগুড়া থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী SM আবু সাইদ। সাইদ, কৃষকদের ক্ষতি কাটিয়ে উঠতে প্রশাসন কি ধরনের পরামর্শ দিচ্ছে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কি বলছে এই বিষয়ে? আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি প্রতিবেদনে দেখছিলেন যে আলু এবার কিন্তু বগুড়ায় বাম্পার ফলন হয়েছে এবং আলুর বাম্পার ফলন হওয়ার পরেও চাষি পর্যায়ে কিন্তু তাদের মুখে হাসি নেই, কারণ এই আলু ফলাতে গিয়ে কিন্তু তাদের প্রচুর খরচ হয়েছে, সার, কীটনাশক এবং শ্রমিকের মূল্য দিতে হয়েছে অতিরিক্ত। অথচ এই সময়ে তারা কিন্তু আলুর ন্যায্য মূল্য তারা পাচ্ছেন না, এবং ন্যায্য মূল্য না পাওয়ার কারণে বাজার পর্যায়ে এখন 1 কেজি আলু 12 থেকে 15 টাকা এর মধ্যেই বিক্রি হচ্ছে, এবং এটা পাইকারি বিক্রি হচ্ছে। খুচরা পর্যায়ে সেটা 17 থেকে 18 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। এবং কৃষকরা বরাবরই কিন্তু আমাদের যেটা অভিযোগ করে থাকেন যে এই আলু চাষ করে তারা যে লাভের আশায় করেছিলেন, কিন্তু এবার সেটা কিন্তু হয়নি। আমরা একজন চাষির সাথে সরাসরি কথা বলতে চাই যে তিনি এই আলু চাষ করে আসলে এবার কেমন লাভবান হবেন, আর লাভবান যদি নাই হন তার পিছনে কারণটা কি আছে। আসসালামু আলাইকুম। কি অবস্থা বলবেন এবার আমাদের খুব দুর্দশা হবে, বুঝছেন। 1 কেজি আলু আমরা বিঘে প্রতি পুঁতেছি 80 থেকে 100 টাকা কেজি, কিন্তু এখন বিক্রির সময় আমরা দেখেছি 10 থেকে 12 টাকা কেজি, উপদে 15 টাকা কেজি নিতে পারে একটা আশা করা যাচ্ছে, কিন্তু আমরা খুব একটা দুর্দশার মধ্যে পড়ে যাবো। এবার বাজার খুবই খারাপ হবে, পাটিও সেরকম নাই এবার, বুঝছেন। তো এখন আমরা কি দশার মধ্যে পড়বো আমরা কোনো এখন পাচ্ছি না, এইটুক আমরা হয়ে আছি। যে ফারজানা, আপনি যেমনটি শুনছিলেন যে একজন চাষি কিন্তু বলছেন যে তারা অনেক হাড় ভাঙ্গা খাটুনি খাটার পরেও কিন্তু আলু চাষে তারা বাম্পার ফলন পাওয়ার পরেও দাম না থাকার কারণে তারা কিন্তু সফল হচ্ছেন না এবং তাদের খরচ উঠছে না। এবং এবার বগুড়ায় 55,000 হেক্টর জমিতে আলু চাষের যে লক্ষ্যমাত্রা ছিল, কিন্তু তার চেয়ে বরং আরো 5,000 হেক্টর জমিতে আলু কিন্তু অতিরিক্ত চাষ হয়েছে। এবং এই আলু চাষ হওয়ার পর এখন পর্যন্ত চাষিদের কাছ থেকে আলু সংগ্রহ শুরু হয়নি, অর্থাৎ আগামী মাসের 1 তারিখ থেকে কৃষক পর্যায় থেকে স্টোরগুলোতে আলু সংরক্ষণের একটি ব্যবস্থা শুরু হবে, এবং চলতি মাসের 25 তারিখ থেকে আলু সংরক্ষণের জন্য কিন্তু মানে সেই রিসিপ্ট বা সেটা স্টোর পর্যায়ে সেটা চাষিরা বুক দিতে পারবেন। এই অবস্থায় এখন যে আলুগুলো আছে, এই আলুগুলো তারা কিন্তু সংরক্ষণ করতে পারছেন না, কারণ যেহেতু এই আলুগুলো রসালো আলুগুলো বেশি দিন ঘরেও রাখা যায় না। অপরদিকে এই আলুর জমি থেকে আলু তোলার পরে চাষিরা কিন্তু এখানে আবার ধান রোপণ করছেন, কিন্তু এই ধান চাষ করতে গিয়ে তাদের কিন্তু অনেক খরচ রয়েছে, সেই খরচ
পোষাতে পারছেন না, না পোষানোর কারণে এই মুহূর্তেই তাদের আলুটা বিক্রি করতে হচ্ছে। যে ধার দেনা করে তাদেরকে এই জমি চাষ করতে হয়েছিল সেটা মিটাতে গিয়ে কিন্তু বিক্রি করতে হচ্ছে। পাটনাদা, এই ছিল বগুড়ার আলুর বর্তমান বাজার দর। ধন্যবাদ সাইদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বগুড়া থেকে আলুর দামের খবর জানাচ্ছিলেন ASM আবু সাইদ। চট্টগ্রামের পরিবেশ বাঁচাতে এবং জলাবদ্ধতা নিরসনে প্লাস্টিক দিন, বীজ নিন শীর্ষক অনুষ্ঠান আয়োজন করেছে বইবন্ধু নামে একটি সংগঠন। শুক্রবার নগরীর জামাল খান মোড় চত্বরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহযোগিতায় এই কর্মসূচি হয়েছে। সারাদিন সাধারণ মানুষ বিভিন্ন প্লাস্টিকের বোতল এবং প্লাস্টিক জাতীয় পণ্য জমা দিয়ে গাছ এবং গাছের বীজ সংগ্রহ করেন। এতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এ সময় মেয়র বলেন, প্লাস্টিক প্রকৃতির জন্য মারাত্মক ক্ষতিকর, এগুলো না পচে পরিবেশ দূষণ করে, এজন্য এগুলো যেখানে সেখানে ফেলতে নিষেধ করেন তিনি। পাশাপাশি পরিবেশ রক্ষায় গাছ লাগাতে বলেন। পরিবেশকে বাঁচানোর জন্য আমরা গাছ দিব, আমরা বিচি দিব। এই যে একটা তারা আজকে প্লাস্টিকের পরিবর্তে গাছ এবং বিচি দিচ্ছে, এটা আসলে একটা ভালো উদ্যোগ। আমি তাদেরকে এই উদ্যোগকে স্বাগত জানাই, বইবন্ধু এই প্রতিষ্ঠানটিকে। দর্শক, এই মুহূর্তে লক্ষ্মীপুরের ইলিশের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আতোয়ার রহমান মনির। মনির, কারেন্ট জাল বা ফাঁদ নিয়ন্ত্রণে প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন, কি বলছেন তারা আমাদের জানাবেন। যেমনটি আমাদের প্রতিবেদনে দেখছিলেন, পাশাপাশি যদি বলে থাকি সেক্ষেত্রে লক্ষ্মীপুরের রামগতি থেকে এবং চাঁদপুরের যে 60 নং অভয়াশ্রম এলাকা, এই এলাকায় সাধারণত জেলেরা মাছ ধরে এবং এই পেশাই তাদের জীবন জীবিকার একমাত্র পথ। এই লক্ষ্মীপুর এই মেঘনা নদী জুড়ে 43,400 জেলে তারা মাছ ধরে প্রতিনিয়ত তাদের জীবিকা নির্বাহ করছেন। গত 1-1.5 বছর যাবত এই মেঘনা নদীতে তেমন ইলিশ পড়ছে না। তবে জেলেরা বলছেন যে এই যে এখানকার যে ছোট ছোট চর এবং বিভিন্ন পয়েন্টে বেহুদি জাল এবং সুতা জাল, নদীর এই প্রান্ত থেকে অপর প্রান্ত তারা জাল ছুঁতে অর্থাৎ সুতা জাল ব্যবহার করে গুটি কয়েকজন সাধারণত অসাধু জেলে তারা এই কাজটি করে চলেছেন। তবে স্থানীয় যে প্রশাসন রয়েছে, নৌ পুলিশ, কোস্টগার্ড, মৎস্য বিভাগ, অর্থাৎ তারা নামে জেলেরা বলছে তারা নামে মাত্র অভিযানে নামেন। তারা মূলত ছোট ছোট যারা জেলে রয়েছেন তাদের জন্যই তারা অভিযান করেন। এছাড়া এইসব এই যে বড় কাজে নদীর এই প্রান্ত থেকে অপর প্রান্ত যে ব্যবহার করছেন এবং ব্যবহার করছেন এবং বিভিন্ন মাছ ধ্বংস করছেন, সেই কাজ রোধের জন্য তাদের নামে মাত্র দেখানো অভিযান চলে। তবে তারা যদি অভিযান করতো তাহলে এই সাহস তারা পেত না। নদীর এক প্রান্ত থেকে ওই প্রান্ত যে কুটা জাল ব্যবহার করতে গেলে, অর্থাৎ এই কাজটি করতে গেলে একটা দিন সময় বের হয়ে যায় এবং অর্থাৎ 6 থেকে 7 ঘন্টা ব্যবহার করা হয়। সেক্ষেত্রে এই কারণে মূলত এই সময়টুকু তারা যে পায়, এই প্রশাসন জানার কথা, প্রশাসন সেক্ষেত্রে জানে না। 10 থেকে 12 দিন পের হয়ে গেলেও তারপর তারা নামে মাত্র এইসব জাল সরিয়ে দিয়ে তারা অভিযানের নামে দেখানো হয়। এছাড়া বিভিন্ন পয়েন্টে, অর্থাৎ যদি বলি রামগতির আলেকজান্ডার এবং লক্ষ্মীপুর সদর অংশের অর্থাৎ চর মেগা, এই দুই অংশেই কয়েকদিন পরপরই কুটি জাল এবং বেহুদি জাল ব্যবহার করে অসাধু জেলেরা মাছ ধরছেন এবং তাদের এই রোধ না হলে তাহলে অচিরেই মেঘনা নদী থেকে এই ইলিশ হারিয়ে যাবে। এবং পাশাপাশি জেলেরা আরো বলছেন যে মেঘনা নদীতে অসংখ্য ডুবোচর এবং বিভিন্ন পয়েন্টে এবং চর জেগেছে, যার কারণে জেলেরা বলছেন যে এই কারণে অনেক মাছ এসেও বাধাগ্রস্ত হয়ে আবার সাগরে ফেরত যাচ্ছেন, যার কারণে তারা বিভিন্ন সময় জাল নিয়ে নদীতে নেমেও তারা ঘন্টার পর ঘন্টা জোয়ারের অপেক্ষায় বসে রয়েছেন। আমি যদি আপনাকে দেখাই যে এই মুহূর্তে অনেক জেলেই তারা জোয়ারের অপেক্ষায় আছেন এবং নদীতে যাবেন, মাছ ধরবেন, সেই অপেক্ষা তারা গুনছেন। তবে জেলেদের একটি দাবি,
যে নদী খনন সহ অর্থাৎ বেহুদি এবং ফুটলা জাল অপসারণ করে দ্রুত তাদের জন্য এই সাধারণ মাছ যাতে প্রবেশ করতে পারে এবং তারা যাতে প্রচুর মাছ ধরতে পারেন ইলিশের, তারা অপেক্ষায় পথ গুনছেন। এই ছিল লক্ষ্মীপুর থেকে সর্বশেষ তথ্য। ফারজানা, ধন্যবাদ মনির আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, লক্ষ্মীপুর থেকে ইলিশের খবর জানাচ্ছিলেন সহকর্মী আতোয়ার রহমান মনির। রমজানের ছোলা থেকে শুরু করে মসুর, খেসারি ডাল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের চাহিদা বেড়ে যায়, যার কারণে রমজানকে সামনে রেখে দিনাজপুরের হিলি স্থল বন্দরে বেড়েছে নিত্য প্রয়োজনীয় এসব পণ্যের আমদানি। দেশের খোলা বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক এবং দাম নিয়ন্ত্রণে রাখতে এসব পণ্যের আমদানি বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে ব্যাংক থেকে চাহিদা মাফিক এলসি দিলে পণ্য আমদানি আরও বাড়বে এবং দাম কমে আসবে বলে জানিয়েছেন আমদানিকারীরা। সামিউল ইসলাম আলিফের তথ্য ও ছবিতে প্রতিবেদন। হিলি স্থলবন্দর দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি রপ্তানি বাণিজ্য বর্তমানে স্বাভাবিক রয়েছে। তবে রমজান মাস এলেই দেশে বেড়ে যায় ছোলা, বুট, ডাল, জিরা সহ বিভিন্ন পণ্যের চাহিদা। বাড়তি চাহিদার কথা মাথায় রেখে তাই এবার এসব পণ্যের আমদানি আগে থেকেই শুরু করেছেন বন্দরের ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা জানান, দেশের বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতেই এসব পণ্য আমদানি করা হচ্ছে। আমদানি বাড়লে দাম আরও কমবে। রমজান উপলক্ষে ওপার থেকে আমাদের হিলি স্থলবন্দরে ব্যাপক ছোলার আমদানিটা হয়, কারণ রমজান মাসে ইফতারির সময় বিশেষ করে ছোলার চাহিদাটা বেশি থাকে। আগামীতে যদি পর্যাপ্ত পরিমাণে সরকার পারমিশন দেয়, ইনশাআল্লাহ আগামীতে রমজানের বাজার স্থিতিশীল থাকবে বলে আশা করছি। এদিকে রমজান উপলক্ষে আমদানি বাড়ায় খুশি বন্দরের শ্রমিকরা। কাজকাম হালকা মোটামুটি আগের চেয়ে একটু বাড়িছে। কাজ বেরতে হলে আমাদের সুবিধা, একটু কাজকাম তখন ভালো হবে, আমাদের সবারই জন্য সুবিধা। আর আমদানি করা পণ্য দ্রুত বাজারজাত করার লক্ষ্যে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। উক্ত পণ্য সামগ্রী যাতে আমদানিকারকরা দ্রুত খালাস গ্রহণ করে বাজারে সরবরাহ করতে পারে, তার জন্য হিলি কাস্টমস কর্তৃপক্ষ সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছে। চলতি বছর জানুয়ারি থেকে 17 ফেব্রুয়ারি পর্যন্ত হিলি স্থল বন্দর দিয়ে ভারত থেকে 1332 মেট্রিক টন ছোলা, 4538 মেট্রিক টন খেসারি ও 2814 মেট্রিক টন মসুর আমদানি হয়েছে। হাসিবা আলী বর্ণা, 71। হিলি স্থল বন্দরের আমদানির আরও খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সামিউল ইসলাম আরিফ। আরিফ, আমদানির ক্ষেত্রে ব্যবসায়ীরা কি ধরনের সমস্যায় পড়েছে আমাদের জানাবেন। ফারজানা, ধন্যবাদ আপনাকে। প্রতিবেদনে আপনি যেটি দেখছিলেন যে হিলি স্থল বন্দর দিয়ে আমদানি রপ্তানি কিন্তু স্বাভাবিক রয়েছে, তবে আসন্ন রমজান উপলক্ষে হিলি স্থল বন্দর দিয়ে নিত্য পণ্যের আমদানিটা কিন্তু অনেকটা বেড়ে গেছে। বর্তমান হিলি স্থল বন্দর দিয়ে নিত্য পণ্য দ্রব্য যেমন ছোলা, বুট, খেসারি ডাল, মসুর ডাল, জিরা, কিশমিশ, বাদাম সহ বিভিন্ন পণ্য আমদানি হচ্ছে। তবে এসব পণ্য আমদানি হলেও ব্যবসায়ীরা কিন্তু বিভিন্ন আতঙ্কের মধ্যে রয়েছে, কেননা যখনই হিলি স্থল বন্দর অথবা বাংলাদেশে যে কোনো পণ্যের চাহিদা বাড়ে, তখনই কিন্তু ভারতের ব্যবসায়ীরা কিন্তু পণ্যের দামগুলো বাড়িয়ে দেয়, যার কারণে আমদানি করে পণ্য কিন্তু দেশের বাজারে লোকসান অনেক সময় গুনতে হয় ব্যবসায়ীদের, এবং যার কারণে কিন্তু অনেক সময় আমদানি করতে অনীহা প্রকাশ করে আমদানিকারকরা। আমি যদি আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে আসলে হিলি স্থল বন্দর দিয়ে বর্তমানে পাইকারি দরে মসুর ডাল বিক্রি হচ্ছে আপনার 118 থেকে 120 টাকা, এবং ছোলা বুট বিক্রি হচ্ছে 94 থেকে 55 টাকা, এবং খেসারি ডাল বিক্রি হচ্ছে 55 টাকা থেকে 100 টাকা কেজি দরে। তবে আমি যদি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আসলে গত সপ্তাহের সোমবার, মঙ্গলবারের দিকে যে ছোলা বুট বিক্রি হয়েছিল 94 থেকে 95 টাকা, সেই ছোলা বুট কিন্তু বর্তমানে 97 থেকে 98 টাকা বিক্রি হচ্ছে, এবং জিরা সেটি বিক্রি হয়েছিল 560 থেকে 65 টাকা, সেই জিরা কিন্তু এখন বিক্রি হচ্ছে আপনার 590 থেকে 600 টাকা কেজি দরে। তবে আমি এই বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি, ব্যবসায়ীরা আমাকে যেটি জানিয়েছেন যে আসলে গত শুক্রবার এবং শনিবার যে শুক্রবারে যে আমদানি বন্ধ ছিল, যার কারণে হয়তো দামটা একটু বেড়ে গেছে। তবে আজকে থেকে যদি আমদানি আবার শুরু হয়, সেক্ষেত্রে আপনার দামটা অনেকটাই কমে আসবে বলে তারা মনে করতেছেন। ফারজানা, ধন্যবাদ আরিফ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।
সিরাজগঞ্জের 7 দিনের 7ম জাতীয় কমিউনিটি ডেভেলপমেন্ট ক্যাম্পের 3য় দিনে ক্যারিয়ার প্ল্যানিং বিষয়ক গ্রুপ ওয়ার্ক হয়েছে। শুক্রবার জেলা সদরের যমুনা নদীর পাড়ে স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র 2-এ এই গ্রুপ ওয়ার্ক হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্কাউটদের সামাজিক দায়বদ্ধতায় নিয়োজিত হয়ে ক্যারিয়ার করতে হবে, কারণ সমাজের নানা শ্রেণী পেশার পরিচিত অপরিচিত মানুষেরা আমাদেরকে আমি হয়ে উঠতে নানাভাবে সহযোগিতা করে। সুতরাং তাদের মঙ্গলের কথা বিবেচনা করতে হবে জীবনের সব ক্ষেত্রে। বইপ্রেমীদের ভিড়ে জমে উঠেছে ভৈরবের 21শে বইমেলা। প্রতিদিনই বাড়ছে পাঠকের ভিড়। লক্ষ্মীপুরেও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মুখর খেলার মাঠ। দর্শনার্থীদের আনাগোনা বাড়ায় লেখক, প্রকাশক ও বিক্রেতারাও খুশি। আগত দর্শনার্থীরা স্টলে ঘুরে ঘুরে বিভিন্ন বই দেখছেন। কেউ কেউ পছন্দের বই সংগ্রহ করছেন, কেউ কেউ আবার লেখকদের সাথে দিচ্ছেন আড্ডা। এই চিত্র ভৈরব শহরের রাজকাচারি প্রাঙ্গণের, যেখানে চলছে ভাষার মাস উপলক্ষে 5 দিনের বইমেলা। অনেক ভালো লাগতেছে এবং আমার পছন্দের অনেক বই আমি খুঁজে পাচ্ছি। উপজেলা ভিত্তিক যে বইমেলা, এরকম ঐতিহ্যবাহী বইমেলা এবং জমজমাট বইমেলা এর আগে আমি কখনো দেখি নাই। মেলায় প্রায় 18টি স্টল বসেছে। এছাড়া মেলায় রয়েছে একটি সাংস্কৃতিক মঞ্চ। মূলত 21শে চেতনাকে ধারণ করা এবং মুদ্রিত বইয়ের প্রতি ভালোবাসা জাগাতেই আমরা ভৈরবে 21শে বইমেলার আয়োজন করে আসছি। আশা করব যে ভৈরব বইমেলা পরিষদ প্রতি বছর অতীতের নেই এই আয়োজনটা অব্যাহত রাখবে। লক্ষ্মীপুরে 4 বছর পর আয়োজন করা হয়েছে বইমেলার। কালেক্টর ভবনের সামনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিড় করছেন শিশু থেকে বৃদ্ধরা। তবে তরুণদের উপস্থিতি বেশ চোখে পড়ার মতো। এবার কোনো বাজে দোকান নেই, হোটেল খাবারের দোকান নেই, আপনার বারোয়ারি দোকান নেই এবং কোনো রকমের হকার নেই। সকল স্টোর ঘুরে দেখার পর আমার পছন্দের বইটা আমি পেয়ে গেছি। আমাটি বেপু, যা লিখছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। নেটে ঘাটাঘাটি করেও এত ভালো ভালো বই পেতাম না, এখন যেগুলো পাচ্ছি আমরা। আজকের এই বইমেলাটা অনেক সুন্দর হয়েছে। আমরা প্রতি বছর এই ধরনের বইমেলা পেতে চাই। মানুষ এখন সঠিক সংস্কৃতি এবং সত্য জানার প্রতি মানুষের অনেক বেশি আগ্রহ। তারই ধারাবাহিকতায় আমাদের স্টলের বইগুলো। প্রকাশক ও লেখকরা জানান, নতুন প্রজন্মকে বইমেলা সম্পর্কে আগ্রহী করে তুলতেই এই আয়োজন। এই যে বইমেলার যে উদযাপন হচ্ছে, বইমেলার আয়োজন নয়, উদযাপন হচ্ছে, বলা যায় যে বইয়ের উদযাপন হচ্ছে। সেই বইয়ের উদযাপনের উৎসবটা, আনন্দময়তাটা যাতে জনে জনে ছড়িয়ে পড়ে। আমাদের অমর 21শে বইমেলায় যেসব সৃজনশীল এবং মননশীল বই পাওয়া যায় তার ছবি এখানে পাওয়া যাবে এবং এই বইমেলাকে প্রাণবন্ত করার জন্য আমাদের শিক্ষক, শিক্ষার্থী এবং পাঠকদেরকে সম্পৃক্ত করার জন্য আমরা বিভিন্ন উদ্যোগ রেখেছি। লক্ষ্মীপুরের এই মেলা চলবে 26 ফেব্রুয়ারি পর্যন্ত। আব্দুল্লাল মামুন, 71। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নাটোরে 7 দিনের অমর 21শে বইমেলার শুভ উদ্বোধন হয়েছে। শুক্রবার বিকেলে কানাইখালী নাটোর সদর থানার পাশে জেলা প্রশাসনের আয়োজনে মেলার উদ্বোধন হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহিন, নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসেন সহ সরকারি কর্মকর্তারা। এবার মেলায় 36টি স্টল বসেছে। প্রতিদিন বিকেল 3:30 থেকে রাত 8টা পর্যন্ত চলবে এই মেলা। রাজবাড়ীতে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে 2 দিনের বইমেলা শুরু হয়েছে। শুক্রবার বিকেলে শহরের আজাদী ময়দানে এই মেলার উদ্বোধন করেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার। এবার বইমেলায় 20টি স্টল বসেছে। মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন হয়। শনিবার সন্ধ্যায় পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এই মেলা শেষ হবে। কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টের উন্মুক্ত মঞ্চে শুরু হয়েছে বহুভাষিক উৎসব 2025। এতে অংশ নিচ্ছে চাকমা, মারমা, ম্রো, ত্রিপুরা, লুসাই সহ 21 জাতিগোষ্ঠীর শিল্পীরা। তারা বৈচিত্র্যময় বাংলাদেশের সংস্কৃতি সবার সামনে তুলে ধরছেন। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন। শিহরণ জাগানিয়া ভাষার গান আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, এ অমর গানটি 21 জন শিল্পীর কণ্ঠে উঠল 21 রকম বিচিত্র মায়ের ভাষায়।
তারপর সমুদ্র পাড়ের উন্মুক্ত মঞ্চে বিলুপ্ত প্রায় বাংলার সংস্কৃতির জাগরণ তুললেন নৃত্যশিল্পীরা। তারা নৃত্যে ফোটালেন বাংলার কোনায় কোনায় থাকা চাকমা, মারমামরো, ত্রিপুরা, লোসাই, খুমি, বম, খেয়াং, চাক, পাংখোয়া, তঞ্চঙ্গা, মণিপুরী, সাঁওতাল, মাহালি, গারো, হাজং, কোচ, রাখাইন সহ 21টি সম্প্রদায়ের সংস্কৃতি আর ঐতিহ্য। কক্সবাজার সমুদ্র সৈকতে উন্মুক্ত মঞ্চে 21 জাতিগোষ্ঠী উৎসবে দেশের নানা প্রান্ত থেকে আসা কণ্ঠশিল্পীরা নিজস্ব ভাষায় সুরের মূর্ছনায় মাতান। তালের সাথে হাসির খোরাক তুলেন কৌতুক শিল্পী। শিল্পীরা কক্সবাজার নিজের মায়ের শেখা ভাষাকে মন ভরে উপস্থাপন করতে পেরে জানালেন খুশি হয়েছেন। এরকম একটা অনুষ্ঠানের আয়োজন হয়েছে আর আমরা এখানে এসে আমরা অংশগ্রহণ করতে পেরেছি, আমাদের খুব ভালো লাগছে। সবাইকে একত্রিত হয়ে আমাদেরকে এই জিনিসটা বাঁচিয়ে রাখতে হবে এবং যতদিন বাঁচবো এই সংস্কৃতির সাথে আমরা বেঁচে থাকতে চাই। আয়োজকরা বলছেন, নদী যেমন কোথাও বাধা পেলে ধীরে ধীরে মরে যায়, তেমনি ভাষাও একসময় বিলুপ্ত হয়। তাই চর্চার মধ্যে রাখা দরকার প্রতিটি ভাষা। যত বেশি ভাষা জানবেন, তত দক্ষ হবেন, তত আপনার সক্ষমতা এবং পরিসর বৃদ্ধি পাবে। চলুন সবাই মিলে ভাষাকে সংরক্ষণ করি, তা আমার হোক কিংবা আপনার। বিচিত্র এই দেশটায় একেবারে ভিন্নতা, বিভিন্ন জাতিগোষ্ঠীর সম্মিলনে যে আমাদের সংস্কৃতি, সেই সংস্কৃতির মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি। কক্সবাজার সমুদ্র তটে বহুভাষিক এই উৎসব শেষ হবে শনিবার। কামরুল ইসলাম মিন্টু, ৭১, কক্সবাজার। নেত্রকোনার দুর্গাপুরে বিদেশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শুক্রবার বিকেলে একাডেমির হলরুমে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আলোচনা সভায় কালচারাল একাডেমির পরিচালক গীতিকবি সুজন হাজংয়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সৌরভ শিকদার বলেন, ভাষার জন্য যে আত্মত্যাগের ইতিহাস বাংলাদেশ বহন করে তা শুধু দেশেই নয়, সারা বিশ্বে অনন্য। নতুন প্রজন্মকে এই ইতিহাস জানতে হবে এবং বাংলা ভাষার সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। আলোচনা সভার পর বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। শেষে কালচারাল একাডেমির শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। আজকে আমাদের দুর্গাপুর উপজেলার নোয়াখালীতে ২৭তম নিজাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ হয়েছে। শুক্রবার বিকেলে নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে এই খেলা হয়। খেলায় নোয়াখালী ওয়ারিয়র্স দল নোয়াখালী স্পন্টিন্স দলকে হারায়। পরে পুরস্কার বিতরণ করেন জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ আলাউদ্দিন। এ সময় তিনি চ্যাম্পিয়ন্স দল ৩০,০০০ টাকা ও রানার্স আপ খেলোয়াড়দের ২০,০০০ টাকা দেন এবং ট্রফি দেন। ৮টি টিমের অংশগ্রহণে গত ২৫ ডিসেম্বর এই ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়। দর্শক, চলছে দেশ চোখ। সরাসরি অনুষ্ঠান ও সংবাদ দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।